নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আরজিকর কাণ্ডে বিচারের লড়াই, রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের স্নায়ুর যুদ্ধ চরমে। এরই মধ্যে হঠাৎ ঝড়, একটি অডিও ক্লিপিং প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার পর জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। এই ষড়যন্ত্রের নেপথ্যে অতি বাম যোগ রয়েছে বলে রাজ্যের শাসক দলের দাবি। এই অডিও ক্লিপিং ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। কি বলছে তৃণমূল, কি বলছে বিরোধীরা, কি বলছেন জুনিয়র ডাক্তাররা, আমরা সবার কথাই শুনব। আজ এই নিয়ে স্টুডিওতে আলোচনা করতে যারা আমার সঙ্গে আছেন, এই মুহূর্তে যারা এসে উপস্থিত হয়েছেন, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদি, আপনাকে স্বাগত। রয়েছেন সিপিআইএমের পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, আপনাকেও স্বাগত। এবং এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অনিকেত মাহাতো, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি। অনিকেত, আপনাকেও স্বাগত। সবার প্রথমে একটা কথা না বললেই নয়, হয়তো প্রথমবার সরাসরি গতকাল কয়েক গজের ব্যবধানে মুখোমুখি হতে পারেননি ডাক্তার এবং প্রশাসনের শীর্ষ কর্তারা, মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সম্ভবত প্রথমবার আমাদের স্টুডিওতে জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাশাপাশি মুখোমুখি। আমরা সবার কথা শুনবো, আলোচনা করব। তার আগে একবার দেখে নিই আজকের যে অডিও ক্লিপ, যেটা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে, সেটা ঠিক কি। বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওড়াবার জন্য অর্ডার করেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয়। না, সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন। ওই মতো করেই কর। দাদু বলছে এই যে নবান্ন মিটিং হয়নি, তাতে ফেরত চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ভাববে শাসক মাথা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, যখন ডক্টর কাছে যাচ্ছি আমি। খুব চিন্তার বিষয়। পশ্চিমবঙ্গে আন্দোলন হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আন্দোলন, আলাপ আলোচনা চলবে, কিন্তু এই ধরনের ঘটনা যদি সত্যি হয় তাহলে খুবই উদ্বেগের বিষয়। আবির রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। আবির, ছোট করে বলো, এর কোনো নতুন ডেভেলপমেন্ট আছে? প্রথমত হচ্ছে যে এই অডিও ক্লিপ প্রকাশ হওয়ার পরই এটা রাজনৈতিকভাবে শোরগোলের পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও গোটা বিষয়টিকে নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এটি অভিযোগও দায়ের করা হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে, এবং তার ভিত্তিতে তারা তদন্ত শুরু করছে। এবং ওই জায়গাতে যেখানে ডাক্তাররা যারা অবস্থান করছেন, সেখানে নিরাপত্তার জন্য আরো সিসি ক্যামেরার সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে শাসক দলের পরিষ্কার বক্তব্য যে চিকিৎসকরা যে দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন বা তারা যে ধরনের কথাগুলি বলছেন, সে দাবি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা অবশ্যই চিকিৎসকরা যে কথাগুলি বলছেন তাদের সঙ্গে তারা আলোচনাতে যাওয়ার জন্য প্রস্তুত, এবং প্রশাসনের সদিচ্ছার কথা বারবার ধরে তারা বলছেন। একই সঙ্গে তারা বলছেন যে কোথাও গিয়ে এর পিছনে এমন কোনো কি চক্র কাজ করছে, যারা রাজনৈতিকভাবে গোটা বিষয়টিকে ঘিরে যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে চাইছেন, যাতে রাজ্যের ক্ষেত্রে বা এই আন্দোলনকারী এবং প্রশাসনের মধ্যে কোথাও গিয়ে একটা অসুবিধার জায়গাতে তৈরি হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এই অডিও ক্লিপকেই তারা হাতিয়ার করছেন, এবং এই অডিও ক্লিপের কণ্ঠস্বর কারা কারা কথা বলছিলেন
তারা আগেও কি সিদ্ধান্ত নিচ্ছিলেন সেটাই এই মুহূর্তে তদন্তকারীদের নজরে, এবং সে কারণেই যে ধরনের তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা তা ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আবির আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে এসে যোগদান করেছেন বিজেপির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, আপনাকে স্বাগত। আমি প্রথমেই অনিকেতের কাছে আসবো। অনিকেত, প্রথমে আমরা আলোচনায় দুটো পার্ট রাখি। এই আজকের অডিও ক্লিপ, এই যেটা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, যে আপনাদের এই অবস্থান মঞ্চে একটা হামলার ছক কষা হচ্ছে, আপনারা এটা কিভাবে দেখছেন? আমরা এই অডিও ক্লিপটার কথা এখনো শুনিনি, কিন্তু হচ্ছে যে ওখানে বিধাননগর পুলিশ থেকে এসিপি ম্যাডাম যিনি ছিলেন তিনি যোগাযোগ করেছিলেন আমাদের সাথে রিগার্ডিং এই অডিও ক্লিপ। কিছু এসছে বলে এরকম নয় যে কিছু একটা ঘটনা ঘটতে পারে, সেখান থেকে আমাদের পক্ষ থেকে কিছু হেল্প তিনি চেয়েছিলেন। তো সেই হেল্পটা আমরা রাখি, আমাদের পক্ষ থেকে আলোচনা করে তার সাথে কমিউনিকেট করা হবে, এই জায়গাটা আছে। আমরা মনে করি আমাদের প্রোটেস্ট বা অবস্থান আমরা শান্তিপূর্ণ। এখানে শুরুর দিন থেকে আজ প্রায় 34 ডেজ, 34 দিন এবং 4 দিন প্রায় স্বাস্থ্য ভবনের পাশে, তাহলে আমরা 4টে রাত কাটিয়েছি। কিন্তু আমাদের দিক থেকে কোনো রকম কোনো বিশৃঙ্খলার জায়গা, কোনো রকম ভায়োলেন্সের জায়গা আমাদের দিক থেকে ছিল না। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে পশ্চিমবাংলার জনগণ আকুণ্ঠ সমর্থন জানিয়েছে, সেই সমর্থনকে সামনে রেখে আমার মনে হয় যে আমাদের যা অবস্থান এখনও আছে এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা রাখি। এবং আমাদের দাবি দাবা তো অত্যন্ত সীমিত এবং সিম্পল, আর এই দাবি দাবার সাথে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর দাবি দাবা হিসেবে উঠে এসছে। সেটা 12 তারিখের রাত্রের জনসমর্থন বলুন, 14 তারিখের ভ্যান্ডালিজমের পর সাধারণ মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে, সিনিয়র চিকিৎসকরা যেভাবে পাশে দাঁড়িয়েছে, সমস্ত জনগণ যেভাবে পাশে দাঁড়িয়েছে, এবং ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে আমাদের যে জায়গা, সেই জায়গাকে সাধারণ মানুষ ন্যায় বিচারের প্রশ্নে একটা একাত্ম বোধ করেছে। আমরা পরিষ্কারভাবে মনে করেছিলাম শুরুর দিন থেকে, এবং এখনও যেটা মনে করি, যে বিভিন্ন যা ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ জুড়ে, সাধারণ মানুষ ন্যায় বিচার কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। তাহলে ন্যায় বিচার থেকে যখনই মানুষ বঞ্চিত হয়েছে, এবং আমাদের এই আন্দোলনে ন্যায় বিচার যেহেতু সামনে এসছে, আমার মনে হয় এই জায়গা থেকে মানুষ সমর্থন জানিয়েছে। আমি আসবো অনিকেত, আপনার কাছে আবার আসবো। অডিও ক্লিপ নিয়ে অনিকেত যা বললো তাতে পার্থদা, তৃণমূল তো চাঞ্চল্যকর অভিযোগ করছে, কি বলবেন? এই অডিও ক্লিপিং যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক বিষয়। ক্ষমতায় আছেন রাজ্যে তৃণমূল কংগ্রেস, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের। ফলে যদি এরকম অডিও ক্লিপ কিছু আসে, তাহলে অডিও ক্লিপের কি বলবো চক্রান্তের পেছনে কোট অ্যান্ড কোট যে কটি চরিত্র আছে এটা খুঁজে বের করার দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই প্রথম। সেকেন্ড হচ্ছে কুণালবাবু যে কথাটা বললেন যে সরকারকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস চলছে, এটা এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। আপনি বিশ্ব বলুন তো যে কালি লাগার আর কি বাকি আছে সরকারের? এবং সরকারকে যদি বলেন গত 1 মাস ধরে কালিমালিপ্ত করেছে বিরোধীরা, কেউ না। আমি বললাম যে সরকারের পুলিশ প্রশাসন, তার হেলথ সিস্টেম, সেটা যেভাবে চলেছে কার্যত সেটাই কালি লাগার পক্ষে যথেষ্ট। আমি তৎসত্ত্বেও বলছি যে এই ধরনের কোনো ঘটনা যদি হয়, যে আজকে ডাক্তারদের আন্দোলনে যদি একটা ভায়োলেন্স হয়, তাহলে আমি বলছি যে সেটা সবচেয়ে বেশি উপকৃত কে হবে? তৃণমূল কংগ্রেস হবে। তৃণমূলের সাংসদরা, তৃণমূলের বিধায়করা হুমকি দিচ্ছে যে এই আন্দোলন তুলে ফেলানোর জন্য। ফলে আজকের যদি এরকম কোনো আক্রমণ হয়, তাহলে পরোক্ষ হচ্ছে যে আপনি তৃণমূল কংগ্রেস, তাদের বিধায়ক সাংসদ যারা আছেন তারা হচ্ছে দায়ী থাকবেন, রেসপন্সিবল থাকবেন। সেকেন্ড, আমি বলছি এরকম হাঙ্গামা, এরকম কি বলবো যে ঘটনা ইতিমধ্যে তো ঘটেছে। 14 তারিখ রাত্রেবেলায় আগস্টে যে ভাঙচুরের ঘটনা ঘটলো আরজি করে, হোয়াট ডিড দ্য পুলিশ? পুলিশ কি করেছে? আমি বলছি হত্যার পর যে ক্রাইম স্পট ভেঙে ফেলা হলো, যে যুদ্ধকালীন তৎপরতায়, হোয়াট ডিড পুলিশ? পুলিশ কি করেছে? লালবাজারে দাঁড়িয়ে ক্রাইম স্পটে যারা দাঁড়িয়েছিল তাদেরকে ক্রপ ছবিগুলো করে করে তাদের ফিকটিশিয়াস ক্যারেক্টারগুলো তুলে ধরেছে। হোয়াট ডিড পুলিশ? একদম। আমি বলছি তাহলে পুলিশই সরকারের মুখে কালি লেপেছে। কুণালবাবুর এটা জানা উচিত। ফলে এই কারণের জন্যই এই পুলিশের নেতৃত্বে যারা আছেন তাদের আর মরালি থাকার অধিকার নেই। জগন্নাথ, আপনার দলের সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজকে বলেছেন যে এই আন্দোলনে অতিমামের অনুপ্রবেশ ঘটেছে, আপনিও কি তেমন মনে করেন? এক তো হচ্ছে অনিকেতের মতো ছেলেরা বহুদিন পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছাত্র আন্দোলনে, আমার মনে হয় পার্থদা আমার সঙ্গে একমত হবেন, এই ধরনের ছেলেরা, জেলা থেকে উঠে আসা মাটির গন্ধ, সপ্রতিভ, ট্যালেন্টেড ছেলেরা রাজনীতিতে সামনে এসছে, এটা পশ্চিমবঙ্গের জন্য সুখের দিন। দ্বিতীয় হচ্ছে
সিঙ্গুর আন্দোলনের সময় ভাই আপনাদের একটু জেনে রাখা দরকার, এই পার্থবাবুকে অতীত যারা করেছেন যে শক্তি, সেই শক্তিই হচ্ছে এখন তোমাদের আন্দোলনের সঙ্গে ঢুকে পড়েছে। উদাহরণ দিচ্ছি, তখন এই আজকের যে ডিজি তখন ছিলেন বুদ্ধগৌড় আমলের এডিজি সিআইডিতে, আর এরকম রোজ একটা করে ক্লিপ মধু বলতে দিতে হবে বিশ্বদা, এডিজি ছিলেন না, সিআইডিতে ছিলেন, সেটা বলতে পারো, সিআইডিতে ছিলেন, মানে অপারেশনে ছিলেন, আর একটা করে অডিও ক্লিপ এভাবে আনতেন আর বুদ্ধগৌড়া আমাদের শোনাতেন, আমরা তখন সাংবাদিক, তারপরে এরাই অতীত হয়ে গেলেন। তো এখন কিন্তু মনে রাখতে হবে সেই ফোর্স, যে ফোর্স মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে সিপিএম কে শূন্য করে দিল, সেই ফোর্স কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। সেই ফোর্সের 3-4জন লোক, একজন ক্যাবিনেট মিনিস্টার এখন নেই, আরো একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে আছে, একজন রাজ্যসভার সাংসদ হয়ে আছে, চন্দ্রিমান্দিরা তখন অবশ্য তৃণমূল কংগ্রেসে ছিলেন না। তো এই ফোর্স কিন্তু রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তোমাদের জন্য চিন্তার ভাই এটাই কারণ এই ফোর্স যদি তোমাদেরকে টেক ওভার করে নেয়, এবং তার উদাহরণ হচ্ছে কালকে এই ফোর্স কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রেজেন্ট প্লিজ বলে এসছে, আমাদের পার্টি অফিসে একটা কাস্তে হাতুড়ি এঁকে ম্যাডামকে বলেছে যে প্রেজেন্ট প্লিজ আমরা আছি, তো সাবধান হয়ে যাও। এই আন্দোলনকে দল, রং এবং মত নির্বিশেষে সাধারণ মানুষের আন্দোলন যতদিন রাখতে পারা যাবে ততদিন মানুষ থাকবে। যে মুহূর্তে অতি বাম এলিমেন্টগুলো মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল, গত 1 মাসে রিক্লেম দ্য নাইটের যে 3য় ভার্সন আমরা দেখলাম, সেখানে লোক কমে গেল, মানুষ আসবে না। এবং যেভাবে তোমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ডিফেসমেন্ট করেছো আমাদের পার্টি অফিসের বাইরে থেকে, যেভাবে তোমরা হচ্ছে যে কাস্তে হাতুড়ি ছবি এঁকে গেছো, তাতে কি হয়েছে আজকে সবচেয়ে বেশি মানে হাসছেন সেটা হচ্ছে চন্দ্রিমাদিরা, কারণ তারা তো তাই চেয়েছিলেন, ডিরেলমেন্ট অফ দ্য মুভমেন্ট। তোমরা জন আন্দোলনকে, সাধারণ মানুষের আন্দোলনকে, সুশীল সমাজের আন্দোলন, সিভিক মানুষের আন্দোলন, তার সঙ্গে বিজেপি ঢুকতে পারেনি বলে বলছেন। বিজেপি ঢোকার কোনো প্রশ্নই নেই। একটা স্পষ্ট জিনিস জেনে রাখুন, আমরা একমাত্র বিরোধী দল, 40% ভোট পেয়েছি, মানে 100 জন ডাক্তার থাকলে 40 জন অন্ততপক্ষে আমাদের মতাবলম্বী, কিন্তু আমরা কোনোভাবে এই একটা আন্দোলনে ইন্টারফেয়ার করতে চাইনি। আজকে আমরা দলীয়ভাবে, আমরা স্পষ্টভাবে, ওরা জানে আমরা কি সাহায্য ওদেরকে করছি, দলীয়ভাবে আমরা আমাদের অবস্থান, আমরা রাস্তায় আছি, আমরা ধর্ণা চালাচ্ছি, আমাদের ছদ্মবেশ ধরতে হয়নি। যেই আমরা প্রকৃত বেশে বামেরা আন্দোলন করতে গেছে, লালবাজার আন্দোলনকে ফ্লপ করেছে, ক্যামোফ্লেজ করার ফলে অনিকেতদের যে শুভ প্রচেষ্টা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য, না, প্রথমে আমি বলি যে অনিকেতরা যে বিষয়টি নিয়ে প্রথমে আন্দোলন শুরু করেছিল, অর্থাৎ যে মেয়েটি নির্যাতিতা হয়েছে এবং চলে গেছে, আমরা তাকে সম্পূর্ণভাবে সমর্থন করেছি সব সময়, কারণ আমরাও চাই যে বিচার পাক এবং এই নির্যাতিতা বিচার পাক। এবারে অন্য বিষয় নিয়েও অনিকেতরা আন্দোলন করছে, আন্দোলনের আসলে মুখটা একদিকে আছে না ঘুরে গেছে সেটা অনিকেতরা নিশ্চয়ই বিচার করবে। তবে এটা তো বাস্তবে সত্যি, আজকে যে এই অডিও ক্লিপিংসটা আমরা শুনতে পাচ্ছি তাতে তো বোঝা যাচ্ছে যে কেউ না কেউ এদের পেছনে এদেরকে ঘুঁটি হিসাবে ব্যবহার করছে। এটা অনিকেতরা তো ছোট, বয়সে অনেক ছোট, সুতরাং আন্দোলন করা একেবারেই খারাপ নয়। তার কারণ রাজনীতির লোকের প্রশ্ন তো নেই, রাজনীতি নয়, ওরা নিশ্চয়ই কোনো একটা কিছু, ওদের অধিকার আছে, আমরা এই অধিকারকে সবসময় মর্যাদা দিই। এবং তৃণমূল কংগ্রেস কিন্তু আন্দোলনের ফসল, আমাদের নেত্রী আন্দোলনের ফসল, সুতরাং আন্দোলনকে আমরা সবসময় মর্যাদা দিই। অনিকেতদের যে কোনো আন্দোলনকে আমরা মর্যাদা দিই বলে 3 দিন ধরে 2 ঘন্টা করে মাননীয় মুখ্যমন্ত্রী বসেছিলেন যাতে কথাবার্তা হতে পারে, সমাধান সূত্র বার হয়। আপনারা সবাই জানেন, সেটা জনসাধারণ জানে, বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষও জানেন। কিন্তু অনিকেতদের যে পেছন থেকে কেউ প্রভোগ করছে এবং তার মধ্যে ওরা চলে যাচ্ছে, জগন্নাথের এই কথাটা কিন্তু ঠিক, জগন্নাথরা ঢুকতে পারেনি, কারণ ভারতীয় জনতা পার্টি এটাকে একটা এই ইস্যুটাকে ঠিক ক্যাপচার করতে পারেনি, কারণ বাম এবং অতি বাম তারা ভেতরে ঢুকে গেছেন বলে ওরা এটা করতে পারেনি। সুতরাং না, এটা আমি তোমাকে ডিস্টার্ব করিনি, আমি তোমাকে ডিস্টার্ব করিনি বাবু, সুতরাং শোনো, এটা নিতে পারেনি ওরা করতে পারেনি বলে বাম এবং অতি বাম ঢুকে গেছে, ওরা রাস্তায় ধর্ণা দিচ্ছে। ওরা কি পারলে ঢুকবার চেষ্টা করেনি? করেছে, কিন্তু গো ব্যাক স্লোগান শুনেছে। আমি চন্দ্রিমাদির সাহসকে সেলাম করছি,
মুখ্যমন্ত্রী বলছেন যে রাম আর বামের চক্রান্ত, উনি সেটাকে ডিনায়াল দিচ্ছেন, টিভি স্টুডিওতে বসে মুখ্যমন্ত্রীকে উনি কনফ্রন্ট করছেন। সেলাম ম্যাডাম। আচ্ছা, না, সেলামের কোনো প্রশ্ন নেই, আমিও বলছি রামের চক্রান্ত তো সর্বত্র আছে, এটাতে বাম আর আমি আপনার মতো নই যে আপনার যে থাকে যে পিএম এর স্ট্যান্ডকে আপনি ডিফাই করতে পারেন, আমি অত বড় আপনার মতো নেতা নই রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস সেটা প্রশ্ন না। না না, আপনি কালকেই আমিও স্যালিউট দিই, কালকে সিএম নিজেই বলেছেন যে এটা বাম এবং আলট্রা বামের রাজ্যের শাসক দল এবং রাজ্যের বিরোধী দল অনেকটা একই সুরে কথা বলছি। ওটাই ভাই জগন্নাথ সুরের জায়গা থেকেই বলতে চাই, আন্দোলনের যা সুর, সেই সুরের বিপক্ষে যত সুর আছে সমস্ত সুরেই দেখছি প্রায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সুরের জায়গাতে যেতে চাইছি না। আমি ম্যাডাম যেমন বললেন, আমি একটা একটা করে প্রসঙ্গ বলতে পারি, একটু সময় দেবেন। নিশ্চয়ই। যেটা বলতে চাইছি যে আমাদের দাবি যেমন ন্যায় বিচার, এটা ঠিক, কিন্তু 9 তারিখের যে ঘটনা ঘটেছে, তারপর 14 তারিখের যে ভ্যান্ডালিজম হয়েছে, এসআইটির জায়গা থেকে যে সিট গঠন করা হয়েছিল তার যে তদন্ত প্রক্রিয়া, সেখানে ক্রাইম সিনকে কর্ডন করার জায়গা, এফআইআর করতে এত দেরি হলো কেন, ইনস্টিটিউশনাল এফআইআর কেন হলো না, তাহলে এই যে একগুচ্ছ বিষয়, এবং সেখানে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজের মাধ্যমে বহিরাগত থেকে বহিরাগত নানান লোকজন সেখানে ঘোরাফেরা করছে। তাহলে এই যে তদন্তের প্রক্রিয়ায় গতি প্রকৃতিতে কারা বাধা দিতে চেয়েছিল? আমরা এই জন্যই শুরুতে চেয়েছিলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হোক, সেখান থেকে এখন কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চলছে। আমাদের মিছিলের স্লোগান ছিল তোমার আর কত সময় চাই সিবিআই। তাহলে সিবিআই এর কাছেও আমাদের যেমন প্রশ্ন আছে, ঠিক সেই রকমই আমরা যে দাবিগুলো রেখেছি, যেটা ম্যাডাম বলতে গিয়ে বললেন না, সেটা হচ্ছে যে আমরা কেন ডিএমই, ডিএসএইচ এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগের কথা বলছি। না না স্যার, এটা একটু বলতে দিতে হবে। আমরা কেন সিপির রেজিগনেশন চাইছি, তাহলে এবং কলেজে কলেজে যে গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন, যে থ্রেড কালচার চলছিল, যে ভীতির কালচার চলছিল, এবং আজকালকার দিনে যেটা সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে উঠে আসছে, যে মৃতদেহ নিয়ে যে ব্যবসা চলতো, ইনস্টিটিউশনের মধ্যে যে ক্রিমিনালাইজেশনের জায়গা তৈরি হয়েছে, তাহলে সেই জায়গায় আমরা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি। এবং এই জন্যই আমরা চেয়েছি যে কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন এগুলো তৈরি হওয়া প্রয়োজন আছে। তাহলে এই জায়গাটা যে রাজ্য সরকারের দাবি দেওয়ার বাইরে আছে এরকমটা নয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা পরিষ্কার বলে যাচ্ছি যে আমরা কোনো রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা এই আন্দোলন করছি না। আমাদের দাবি যেমন দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেটাও নয়। ঠিক সেরকমই আমরা যদি আমাদের এই আন্দোলনকে বুঝতে হয়, তাহলে দলীয় যে সংকীর্ণ রাজনীতি আছে, এই রাজনীতির ঊর্ধ্বে উঠে বুঝে দেখতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের আন্দোলনের যে মূল সুর, সেটা বোঝা সম্ভব হবে। আমি একটাই জিনিস বলবো যে এটা ইনফ্যাক্ট একটা ডিজাইনের অংশ হয়ে যাচ্ছে। কারণ এই যে ওরা সাধারণ ছাত্ররা, ডাক্তার যারা করছে, এই আন্দোলনটা করছে, এইটাকে যতক্ষণ না আপনি রাজনীতির রঙে রাঙিয়ে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসের ফাইট করাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কারণ এর পেছনে মাস সাপোর্ট আছে। ফলে আপনি এরকম পরপর এরকম বিভিন্ন রকম ক্লিপিংস আসবে। কালকের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে এদের পেছনে রাজনৈতিক শক্তি আসছে, এরা চেয়ার দখল করতে চান। আদৌ নয়, ওরা কেউ চেয়ারের দাবিদার নয়। অথচ এই আন্দোলনটাকে চেয়ার দখলের আন্দোলন হিসেবে যদি আপনি দাগিয়ে দিতে চান, আসলে আপনি আন্দোলনটা নিয়ে রাজনীতি করতে চাইছেন। এতদিন ধরে যে অরাজনৈতিক চরিত্র আন্দোলনে ছিল, সাধারণ মানুষ যে সমর্থন করছেন, এটাকে কার্যত রাজনীতির রঙে রাখতে চাইছেন তৃণমূল। বুঝে গেছেন যে পেছনে ওদের চেয়ার দখল কেউ বলেনি। এতটা অবুঝ যে মুখ্যমন্ত্রী কিংবা অন্য কেউ আমাদের দলের তা নয়। আসলে চেয়ার দখল যারা করতে চাইছে তারা তো ওদের প্রভোগ করছে পেছন থেকে, এটাই তো সবকিছু দিয়ে বোঝা যাচ্ছে। এই যে একগুচ্ছ বিষয় নিয়ে অনিকেত বলল, এই একগুচ্ছ বিষয় কিন্তু এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুতরাং সুপ্রিম কোর্ট 17 তারিখে দেখবেন একগুচ্ছ কি হয়েছিল। যদি ভুল করে থাকে সরকারের পক্ষ থেকে, পুলিশ প্রশাসন ভুল করে থাকে কিংবা অন্য কিছু হয়ে থাকে, সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের গোচরে থাকবে এবং সিবিআই নিশ্চয়ই সেই সম্পর্কিত রিপোর্ট দিয়েছে এবং দেবে। সিবিআই এর গতি প্রকৃতি, তার তদন্তের কি হচ্ছে, সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট দেখবে। সুতরাং আমরা খুব পরিষ্কার হচ্ছে যে রাজনীতির রং তো পেছনে আছে, এটা তো দেখা যাচ্ছে। অনিকেতরা যতটাই না চাক যে রাজনীতির
সংকীর্ণতা, সংকীর্ণ রাজনীতি কখনো রাজনীতি যদি বলো এটা রাজার নীতি, এটা কোনোদিন সংকীর্ণ হয় না। সংকীর্ণতাটা তৈরি করেছে সেই 34 বছর আগে থেকে হচ্ছে, পার্থবাবুরা হঠাৎ ভুলে গেছে, এখন ভেরি গুড বয় হয়ে গেছে। এই যে রাস্তা এই মাটির নিচে যে কঙ্কালগুলো এখনো পড়ে আছে, হঠাৎ পার্থবাবুরা বিরাট একটা কি হয়ে গেছেন যেন, তখন তো অনিকেতদের মানে জন্ম হয়েছে কিনা সন্দেহ, জন্ম। সুতরাং এটা অনিকেতদের বোঝা সম্ভব নয়। অনিকেত, আমি একটা, এই যে আপনি যে কথাগুলো বললেন যে ডাক্তারদের পক্ষ থেকে যে দাবি দাওয়ার কথা বললেন, এটা তো কোথাও একটা শেষ করতে হবে। আলোচনা, কোনো জিনিস তো আলোচনার মাধ্যমে কোনো সমাপ্তি হয়, আমরাও তাই মনে করি। এবং এটা মানে কিভাবে শেষ হবে, একটা রাস্তা তো খুঁজে বার করতে হবে। সরকার দাবি হচ্ছে, সরকার তারা 3 বার বসে, মুখ্যমন্ত্রী 3 দিন ওয়েট করেছিলেন, গতকাল টাইম দিয়েছিলেন, টাইম দেওয়ার পরেও লাইভ স্ট্রিমিং শুনেনি, কয়েক গজের ব্যবধানে জিনিসটা আটকে গেল। কোথাও তো একটা মনে হয় না যে আপনারা তো ডাক্তার, শেষ বিচারে আপনারা মানুষের সেবা করেন এবং মানুষকে বাঁচান, আপনারা তো রাস্তায় বসে থাকার আপনাদের জায়গা নয়, কোথাও তো একটা শেষ করার জায়গা আছে। কি ভাবছেন? একদম যেটা শুরুতে বলতে চাই, ম্যাডাম যেটা বারবার বলার চেষ্টা করছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য 3 দিন অপেক্ষা করেছিলেন, আমার মনে হয় এই কথাটা পুরোপুরি সত্য নয়। সত্য নয় কি প্রসঙ্গে সত্য নয়? যে ফার্স্ট মেল এসেছিল প্রিন্সিপাল সেক্রেটারির পক্ষ থেকে, তাহলে আমরা যারই পদত্যাগ চাইছি তার কাছ থেকে একটা মেল, সেই মেলে কোথাও উল্লেখ ছিল না যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চাইছে, প্রথম মেল। তারপরে আমরা প্রত্যুত্তর দিয়ে বলেছিলাম যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাই, তাহলে পজিটিভ পদক্ষেপ যদি কিছু ছিল সেটা আমাদের পক্ষ থেকে ছিল। দ্বিতীয় মেল যখন চিফ সেক্রেটারির পক্ষ থেকে আসে, সেখানেও একটা শব্দ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে কিছু বলা ছিল না। তৃতীয়ত যখন মাননীয় মুখ্যমন্ত্রী বসতে চান আমাদের সাথে, আমরা 2 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমরা বসতে যাই। তাহলে এই জায়গা যেটা বলতে চাইছেন যে আমরা আলোচনার পক্ষে আসতে চাইছি না, এইটা ঠিক না। যে মুহূর্তে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বসতে চান, আমরা সেই মুহূর্তেই বসতে গেছি। তার আগের যে 2টো মেলের কথা বলছেন এবং যে 2 দিনের কথা বলছেন, সেই মেলগুলোতে কোথাও উল্লেখ ছিল না। আমি শেষ করিনি, একটু ম্যাডামের বলতে তাহলে সুবিধা হবে। তাহলে হচ্ছে যে এইটা হচ্ছে যেমন জায়গা আমাদের দিক থেকে সদর্থক ভূমিকার জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সুনির্দিষ্ট দাবি নিয়ে বলতে গেছি, এবং যদি আপনি চিফ সেক্রেটারি যে স্যার যেটা মেল করেছিলেন সেই মেল দেখেন, সেখানেও হসপিটালের নর্মালেন্সির কথা বলা আছে, নর্মাল অবস্থায় ফেরানোর কথা বলা হচ্ছে। তাহলে এইখানে তদন্ত কি প্রক্রিয়া কি চলছে, কি বিচার চলছে, এই বিচার নিয়ে আলোচনা করতে আমরা যাইনি। তার তদন্ত সিবিআই এই কোর্ট মনিটর সুপ্রিম কোর্টের আন্ডারে সিবিআই ইনভেস্টিগেশন চলছে। তাহলে আমরা সুনির্দিষ্ট আমাদের দাবি দেওয়া 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে জনসমাজ থেকে যে দাবি দেওয়া উঠে এসেছে, সেই দাবি দাবাটুকু বলতে গেছি। এবং চিফ সেক্রেটারির দিক থেকে যে স্যারের দিক থেকে যে মেল এসেছিলেন, সেই মেলও হসপিটালকে যেভাবে স্বাভাবিক করা যায় তার কথা বলা ছিল। তাহলে এই 2টো ঘটনার আলোচনার বিন্দু যদি আমি এক জায়গায় আনি, সেই এক জায়গায় কোথাও সাবজুডিস কেস নিয়ে কোনো আলোচনা করার প্রশ্ন ছিল না। তাহলে আমি সিবিআইয়ের অফিসারও নয়, আমি চিকিৎসক হিসেবে আমার যেমন চিকিৎসার দায়বদ্ধতা আছে, আমার সহপাঠিনীকে আমি যেভাবে হারিয়েছি তার বিচারের দাবিও আছে। তাহলে সেই দাবি যদি করা ন্যায়সঙ্গত যে দাবি, সেই দাবি একটা গণতান্ত্রিক পরিসরে, আমি একজন গণতান্ত্রিক পরিসরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ডেকেছে আমি যাবো না কেন? তাহলে আপনার যে জায়গাটা বলছেন আপনি শেষ কিভাবে দেখতে চাইছেন, আমি বলে নিলাম ম্যাডাম, সুবিধা হবে। এবং আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর দিক থেকে যদি সদর্থক ভূমিকা আসে, আমরা এখনো মনে করি যে এই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের মধ্য দিয়ে এই সুনির্দিষ্ট সমস্যার সমাধান হবে। আচ্ছা, এবারে মেলের কথা অনিকেত বলল। প্রথম মেল দিয়েছে আমাদের প্রধান সচিব স্বাস্থ্য দপ্তরের, তিনি বলেছেন কি, তার সাথে দেখা করবার কথা বলেছেন যে আপনি আসুন আমার সাথে। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল, মুখ্যমন্ত্রীর কথা তো বলা হয়নি, আমি বলছি না, তুমি শোনো একটু। উনি বলেছেন হায়ার অথরিটি, এই দপ্তরের এমআইসি হচ্ছে হায়ার অথরিটি। এমআইসি কে? মুখ্যমন্ত্রী তো। সুতরাং তিনি বলেছেন হায়ার অথরিটির সাথে দেখা করা। 6টা 10-এ মেল গেছে, তারপরে 7:30 অবধি মুখ্যমন্ত্রী বসেছিলেন, কেউ কিছুতে জবাব দেননি। 3:45 ভোর 3:45-এ মেল এসছে তোমাদের পক্ষ থেকে সিএমওতে, এবং তার উত্তর দিয়েছেন তারই প্রেক্ষিতে চিফ সেক্রেটারি তিনি বলেছেন, সেটা বেলা মানে দুপুর 3:21 অথবা 3:23 এসে মেল গেছে যে আপনাদের সাথে দেখা হবে, এবং ওখানে লেখা রয়েছে যে লাইভ স্ট্রিমিং হবে না, এইটা লেখা আছে। তারপরে তো তোমরা এসছো,
তারপরে আসলে তাহলে লাইভ হবে না স্ট্রিমিং, এটা তো জেনেই এসছো, তাহলে ওইটাকে একটা শিখণ্ডি খাড়া করে সমাধানের জন্য তুমি বসলে না, তোমরা বসলে না, তোমরা বলছো যে সমাধান চাইছি। না না, নিশ্চয়ই বলবে, আমি শুনবো এবং তার উত্তরও দেব। সুতরাং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে মুখ্যমন্ত্রী এখানে অসত্য কথা মুখ্যমন্ত্রী কখনো বলেন না। আসলে মুখ্যমন্ত্রী আন্দোলনের ফসল, অসত্য কথা বলবেন কেন? তিনি অতক্ষণ বসে থেকে তারপরে তো প্রেস করেছেন, প্রেস করে বলে দিয়েছেন কি হয়েছে কি না হয়েছে, উনি কতক্ষণ, এবং তোমরা যাদের পদত্যাগ চেয়েছো তাদের উনি ডাকেননি। ওই কাল কাকে রাখবেন না সেটা যেমন তাদের ব্যাপার, সেটা আমি যেমন জানি না সেটা ঠিক না। ঠিক, তাহলে দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, যদি মাননীয় মুখ্যমন্ত্রী বসতেই চাইতেন সেটা মেনশন করে দিলেই হতো। আমাদের দিক থেকে আরো দুদিন দেরি হতো না, এবং বলে দিতে চাই এটা মেনশন করে দিলেই হতো। যে বলতে আমাদের দিক থেকে সতর্ক ভূমিকা সন্ধ্যাবেলায় বলবে তো যে সাবজুডিসের কথা বলতে চাইছেন আমার ম্যাডামের সুর ধরে আমি বলতে চাইছি যে ম্যাডাম যদি আন্দোলনের ফসল হন, এবং ম্যাডামের দিক থেকে এই বার্তা ছিল 2019 সালে জুনিয়র ডাক্তারদের প্রতি যে আমরা লাইভ স্ট্রিমিং এ এসো, আমি কথা বলবো, তাহলে আমরা তো সেদিন সেই শর্তকে ম্যাডাম আপনি কি আমরা লয়ারদের সাথে কথা বলেছি, আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি যে এই যে ঘটনার বিচার এখানে সাবজুডিস বিচার করতে চাইনি, তাহলে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি ছিল, সেই দাবি এবং চিফ জাস্টিস সেটা বলেছিলেন যে স্বাস্থ্য আমরা এই ধরনের কোন দৃষ্টান্তমূলক জায়গা আমরা ছিলাম না। অনেকে এটা পরিষ্কারভাবে আমি রাখতে চাই। আমাদের মধ্যে ইতিমধ্যে যোগদান করেছেন আরো একজন জুনিয়র ডাক্তার, পরিচয় পান্ডা। পরিচয়ের কাছে আসবো, জগন্নাথের কাছে আসতেই হবে। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে নতুন দুজন অতিথি যোগদান করেছেন। একজন হচ্ছেন পরিচয় পান্ডা, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, আর একজন হচ্ছেন কবিতা দাস। কবিতা দাস হচ্ছেন কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মা। কে এই বিক্রম ভট্টাচার্য? লরি দুর্ঘটনায় তিনি পড়েছিলেন, গুরুতর জখম হয়েছিল তার পা, এবং প্রথমে তাকে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে আরজি করে রেফার করা হয়। পরিবারের অভিযোগ আরজি করের চিকিৎসা হয়নি এবং চিকিৎসা না হওয়াতে তিনি মারা গেছেন। এবং সরকার অর্থাৎ চন্দ্রিমাদিদের সরকার অভিযোগ করছে যে এখনো পর্যন্ত প্রায় 29 জন চিকিৎসা হয়নি বলে মারা গেছেন, এবং সেটাই ডাক্তারদের কর্মবিরতির জন্য। কবিতা দাস তিনি কি বলছেন? কবিতাদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা আজকে কলকাতা প্রেস ক্লাবে একটা সাংবাদিক বৈঠক করেছেন, কি বক্তব্য আপনার কি মনে হয় যে আপনি শুধুমাত্র চিকিৎসা ডাক্তাররা কর্মবিরতি করছেন বলে আপনার ছেলে মৃত্যু হলো? হ্যাঁ, সেটাই হয়েছে। আজকে ডাক্তাররা কর্মবিরতি করেছে বলেই আজকে আমার ছেলে ট্রিটমেন্ট। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ডাক্তাররাও আছেন, জুনিয়র ডাক্তাররাও আমাদের এখানে আছেন, তারাও আপনাদের সাথে কথা বলবেন, বলুন। আচ্ছা, সেই কারণে আমার ছেলে আজকে ট্রিটমেন্ট পাননি। মানে কি হলো, কি হয়েছিল সেদিনকে? তো আপনারা ডাক্তাররা কোনো পরিষেবাও দেননি ওনারা। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি বলুন, শুনতে পাচ্ছি, আপনি বলুন। টিভি থেকে উত্তর দেবে না, কানে আপনার যেটা শুনতে পাচ্ছেন সেটা বলে বলুন। হ্যাঁ হ্যাঁ, সেদিন না আমি শুনেই বলছি, সেদিন আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি এখান থেকে ওয়ালসে নিয়ে গেছিলাম। তো ওয়ালস থেকে একটা ছোট প্রাথমিক ট্রিটমেন্ট করে আমার ছেলে বিক্রমকে আরজি করে পাঠিয়েছিলেন। তো আমি আরজি করে যাওয়ার পরে আমি ট্রমা কেয়ারে গেছিলাম। ট্রমা কেয়ারে কোনো ডাক্তার নেই। ট্রমা কেয়ার থেকে আমি আবার আউটডোর বিল্ডিংয়ে গেছিলাম। আউটডোর বিল্ডিংয়েও কোনো ডাক্তার নেই। তো
কোনো ডাক্তার পাচ্ছি না। আমি মানে একবার ট্রমা কেয়ার, একবার আউটডোর, মানে এই সব করতে করতে আমার এখানেই 2 ঘন্টা চলে গেছে। তার মধ্যে পেশেন্টের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কোনো ডাক্তার এসে ট্রিটমেন্ট করেনি, কোনো ডাক্তার এসে পরিষেবা দেয়নি, কোনো ডাক্তার একবার উঁকি মেরেও দেখেননি। অনিকেত বা পরিচয় কে বলবেন এই বিষয়ে? এটা তো একটা বিতর্ক তৈরি হয়েছে রাজ্য জুড়ে, আপনারা জানেন, বলুন। যে কোনো মৃত্যু যখন হয়, আমি একজন চিকিৎসক হিসেবে বলতে পারি 2জন ব্যক্তি সবচেয়ে বেশি আহত হয়। এক তার পরিবার, আর দ্বিতীয় হচ্ছে তার একজন চিকিৎসক। তাহলে কোনো মৃত্যু যেমন আমরা মনে করি না এর কোনো জাস্টিফিকেশন দেওয়ার প্রয়োজন, মানে দেওয়া উচিত বলে, কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি এই ঘটনাটা সম্পর্কে, যে ঘটনাটা ঘটেছে, আমরা যেটা দেখেছি সেখানে সিনিয়র রেসিডেন্ট এসেছিলেন এবং ওই ইউনিটের ভিএস ছিলেন, ভিজিটিং সার্জন যিনি ছিলেন অর্থোপেডিক্সের, তিনি এসে পেশেন্ট অ্যাটেন্ড করেন, রিসাসিটেট করা হয়। মাথার মধ্যে একটা আমরা নর্মালি চিকিৎসার ভাষায় যেটাকে বলি জিসিএস, সেই কনসাসনেস লেভেল একটা অল্টার ছিল বলে দেখা যাচ্ছিল, তার জন্য এনসিসিটি করানোর কথা বলা হয়। সেই করতে গিয়ে করার সময় তার একটা রেসপিরেটরি ডিস্ট্রেস স্টার্ট হয় এবং সেখান থেকে ধীরে ধীরে তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। আমরা এই ঘটনাটা ঘটার পর ওই কলেজের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, এমএসবিপি আছেন, তার সাথে কথা বলি এবং তিনি তারপর ঘটনাটা ডিটেলস আমাদেরকে জানান। তার কাছ থেকে আমরা পুরো ডিটেলসটা শুনি। তাহলে তার দিক থেকে যে বয়ান ছিল সেই জায়গা থেকে আমরা বলছি। এবং এর পাশাপাশি যেটা প্রশ্ন উনি তুলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা চিকিৎসক হিসেবে আমরা ডে টু ডে ফেস করি, সেটা আমরা কর্মবিরতিতে থাকি আর কর্মবিরতিতে না থাকি। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে পরিকাঠামোগত একটা জায়গা এবং চিকিৎসক পাচ্ছেন না। তাহলে আজকে আমরা কর্মবিরতিতে আছি এবং তার জায়গা থেকে এই ঘটনা ঘটেছে, এটা ঠিক। তাহলে এই জায়গা থেকে উনি চিকিৎসক পেলেন না কেন? তাহলে চিকিৎসক পেলেন না কেন, এই জায়গাটার প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয়, তাহলে আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, সেই জায়গা থেকে বলবো আপনিও এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন। এবং একজন তার মা যেভাবে বললেন, সেই জায়গাতে এই ঘটনার কেন্দ্র করে আন্দোলনের যখন পরিবেশ একটা, সেই পরিবেশে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন জায়গাটা হচ্ছে যে আমাদের টোটাল চিকিৎসক সংখ্যা যদি গ্রসলি আমরা দেখি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, তাহলে প্রায় 93,000-এর কাছাকাছি সরকারি একদম। এবং সেখানে জুনিয়র চিকিৎসকের সংখ্যা 7,500 এরকম, প্লাস মাইনাস কিছুটা হতে পারে। তাহলে এই 7,500-এর একটা অংশ কর্মবিরতিতে আছে, বাকি অংশটা কাজ করছে। তাহলে কত অংশ কর্মবিরতিতে আছে, কত অংশ কাজ করছে? অনেকে আমাদের যে জুনিয়র ডাক্তার আছে সেই সংখ্যাটা কর্মবিরতিতে আছে। সিনিয়র চিকিৎসকরা শুরুর দিন থেকে এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি পরিষেবা সমস্ত কলেজের বুকে চালিয়েছে। আচ্ছা, আমি একটু শেষ করিনি। তাহলে এই জায়গা থেকে যেটা প্রশ্ন থাকছে যে এই লেকুনাটা যেটা আছে, হেলথ সিস্টেম বলতে আমরা যেটা বুঝি, হেলথ সিস্টেম আমরা যেটা বলতে বুঝি একটা ডিপার্টমেন্ট, তার এইচওডি, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে আরএমও থেকে মেডিকেল অফিসার, এই পুরোটা গিয়ে একটা ডিপার্টমেন্ট, সেখানে ইউনিট ভাগ থাকে। তারপর তার জায়গায় ট্রেনিং হিসেবে আমরা থাকি। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেমন বলেছেন কাল এর আগের দিন জায়গাতে, যে জুনিয়র ডাক্তাররাই হচ্ছে ব্যাকবোন অফ দ্য হেলথ সিস্টেম। তাহলে জুনিয়র ডাক্তারদেরকে ব্যাকবোন অফ দ্য হেলথ সিস্টেম শিখণ্ডী হিসেবে আমি দাঁড় করিয়ে দিলাম। আর রোগী মৃত্যু যেটা ঘটে চলেছে দিনের পর দিন, শুধু তো এই কর্মবিরতির জন্য আজকে যেমন মৃত্যু ঘটেছে, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এবং প্রতিদিন যদি হসপিটালে যান, যেটা আমরা প্রতিদিন পরিলক্ষিত করি, যে যন্ত্রণা আমরা প্রতিদিন পাই, সেই যন্ত্রণা হচ্ছে ওটির করতে চাইছি আমি, ওটির ডেট দিতে পারছি, রেফারের পর রেফারেলের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে রোগী পরিষেবা যে ব্যাহত হয়, সেটা কর্মবিরতি থাকুক না থাকুক, এটাও যেমন জায়গা। এবং হেলথ সিস্টেমের যে এই যে ভঙ্গুর দশা, যেটা বারবার বলতে চাইছেন যে উনি এসে চিকিৎসক পেলেন না, তাহলে এই ভঙ্গুর দশা নিয়ে স্বাস্থ্য দপ্তর কি ভাবছে, ঠিক এই আলোচনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কবিতাদি ডাক্তারবাবু বলছেন যে সেদিনকে পেশেন্টের অবস্থাও খারাপ ছিল এবং আপনি শুনলেন কি বলছেন, আপনার কি কিছু আর বলার আছে? না, আমি তারপরও অনুরোধ করব এটাই যে ডাক্তাররা আবার ফিরে আসুন, আপনারা কাজে যোগ দিন, যাতে আর কোনো মানে সন্তান মায়ের কোল থেকে না হারায়। ঠিক আছে, আপনারা পরিষেবা দিন।
অনেক অনেক ধন্যবাদ কবিতাদি, আপনাকে এই কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরিচয় পান্ডা, পরিচয়, আপনি একটু দেরি করে এসেছেন। আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, বিষয় জিজ্ঞেস করি, যে বিচার সবাই চাইছে, বিচার আমরাও চাইছি, বিচার বিরোধী দল চাইছে, বিচার সরকার চাইছে, কিন্তু এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাকে তো বেরোতে হবে। আমি যেটা প্রশ্নটা আগেও করলাম, যে কোথাও তো বেরোতে হবে। সরকার এগিয়েছেন, আপনারা রাষ্ট্রপতিকেও চিঠি দিয়েছেন, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে, এবং আপনারা বিভিন্ন জায়গাতেও চিঠি দিয়েছেন। উপায়টা ঠিক কি, কি পথ, সেটা বলুন। প্রথমে এটা বলে নেই যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ ব্যাপারটা ঠিক নয়। এই মানে সুপ্রিম কোর্টে যখন হিয়ারিংটা হয়ে গেছিল, তার পরেই আমরা রাষ্ট্রপতির কাছে একটা চিঠি দিই। সেটার মধ্যে এমন নয় যে ওটাকে হস্তক্ষেপ করতে হবে বা ওনাকেই কিছু বলতে হবে তবে এটা বেরোবে, এটার সিদ্ধান্ত বা এটা উনি দ্বিপাক্ষিক কিছু ব্যবস্থা করে দেবেন, এই চিন্তাধারা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠিটা লেখা নয়। এবার আমি চলে আসি যে সমাধান কিভাবে বেরোবে। সমাধান আলোচনার মাধ্যমে বেরোবে। আলোচনার জন্য যেটা সব থেকে প্রথমে দরকার সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, যেটা আগের দিন আমাদের প্রেস কনফারেন্সে উনি বলেছেন, ম্যাডাম বলেছেন যে খোলা মনে আমাদের একটা আলোচনা, মুখ্যমন্ত্রীও বলেছেন। একদম। এই আন্দোলন তো শুধু ডাক্তারদের আন্দোলন আজ আর নয়, এটা সমগ্র পশ্চিমবাংলার সমগ্র মানুষের আন্দোলন। সবাই যে রাস্তায় নামছে তা নয়, কিছু লোকজন ঘরে বসে আছে, কিছু লোকজন ফেসবুকে লিখছে, কিছু লোকজন টুইটারে লিখছে, কিছু লোকজন টিভিতে দেখছে, নিজের ক্ষোভ প্রকাশ করছে। প্রতিটা মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত। আমার মনে হয় আমরা যারা আন্দোলনকারী ডাক্তার এখন এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের মনে হয় যে সুস্পষ্টভাবে খোলা মনে আলোচনা তখনই সম্ভব যখন এই গোটা পশ্চিমবাংলার মানুষ আমাদের এই লড়াইটায় আমাদের পাশে থাকতে পারবেন। আর গোটা পশ্চিমবাংলার মানুষের যদি এই লড়াইটা আমাদের পাশে রাখতে হয়, সেটা কিন্তু শুধু লাইভটা দেখালেই সম্ভব। হ্যাঁ, ট্রান্সপারেন্সি সেইভাবেই আসবে বলে আমাদের মনে হয়। চন্দ্রিমাদি, লাইভ, হ্যাঁ না, আমি তো আগেই বলেছি যে লাইভ স্ট্রিমিং হবে না, এটা চিফ সেক্রেটারির যে মেলটা করেছেন তাতেই বলা ছিল। তারপরেও যখন এসেছেন তার মানেটা কি? তার মানে সমস্যার সমাধানটা যাতে হয় তার জন্য তারা চেষ্টা করেছেন, আসছেন, এসেছেন, বসবেন। তা লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা কেন? কারণ সাবজুডিস মামলাটা রয়েছে, রেকর্ডিং এর ব্যবস্থা করা হয়েছে, 3টে ওখানে ক্যামেরা রাখা ছিল। নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের কাছে রেকর্ড, যদি সুপ্রিম কোর্ট চাইতো এই রেকর্ডের ডেটা দেওয়া হতো, এবং সেখানে লিভ নিয়ে যে কেউ সেটা রেকর্ড চাইতে পারে সুপ্রিম কোর্টের কাছ থেকে। যেহেতু মামলা সাবজুডিস, সেহেতু এটা করা হয়েছে, এটা কালকে স্পষ্টভাবে বলা হয়েছে। তাহলে সমস্যার সমাধান এটা যদি করতে চাইতো, আমি আবারও বলছি, পরিচয়, অনিকেত, ওরা অনেক ছোট, তো পেছনের এই প্রভোকেশনে যাতে পা না দিয়ে সমস্যার সমাধান করে সেটাই কিন্তু কাম্য। এবং আরেকটা, আর এই 2 মিনিট নেব, 2 মিনিট। এটা আরেকটা হচ্ছে যেটা পরিচয় বলল যে আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে কোনো চাইনি, কিন্তু চিঠির শেষে ইয়োর ইন্টারভেনশন এটা লেখা রয়েছে, আমি একটু চেক করেও নিলাম যে ইয়োর ইন্টারভেনশন, তার মানে ইন্টারভেন করবার জন্য মাননীয় রাষ্ট্রপতিকে ওরা বলেছেন। সুতরাং রাষ্ট্রপতির কাছে গেছে, ওদের বলার অধিকার আছে, ওরা গেছে ইন্টারভেনশনটা কখনোই এই আমাদের আলোচনার মধ্যে ইন্টারভেনশন আমরা চাইনি। গোটা ব্যাপারটার মধ্যে একটা নজর আলোকপাত হোক। তারা যেটা বললেন, যে যেটা অনিকেত বলল, যে বলেছে ব্যাকবোন, জুনিয়র ডক্টরস তারা ব্যাকবোন মানে শির দ্বারা, শিখণ্ডী বলেনি। দুটো শব্দের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে। শির দ্বারা, ব্যাকবোন। জাস্টিস চন্দ্রচূড় বলেছেন জুনিয়র ডক্টরস আর ব্যাকবোন অফ দ্য এন্টায়ার হেলথ সিস্টেম। শিখণ্ডী না, শিখণ্ডী তো কাউকে খাড়া করে তাকে ব্যবহার করা হয়। এক তো মেল করার যে ইস্যুটা, এটা জুনিয়র ডক্টরদের পক্ষ। জগন্নাথ, তুমি তো সাংবাদিকও ছিলে, কালকে যদি গভর্নমেন্ট বলে যে রাষ্ট্রপতি তাহলে বুঝে নিক বা সুপ্রিম কোর্ট বুঝে নিক, কি হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাঙ্গেল থেকে যদি দেখা হয় তাহলে সরকারের অনেক কিছু করার স্কোপ ছিল। আমি বিজেপির প্রতিনিধি হিসেবে এই কথাটা বললাম না, অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি দেখা হয়। কিন্তু যে কথাটা বলছি যে নারায়ণ নিগম
একজন বিশিষ্ট ভদ্রলোক, তিনি যেভাবে মেলটি করেছিলেন ওটা চাঁদ সদাগরের বাঁ হাতে মনসা পুজো করার মতো। সেটা কে শিখিয়ে দিলেন? চিফ সেক্রেটারি একটা ফরম্যাটিং মেল পাঠিয়ে সেটা শিখিয়ে দিলেন তাকে। সেদিন এত টেকনিক্যাল আলোচনা ঢুকে লাভ নেই। আমি বলছি আমি যদি ওদের আবেগ নিয়ে চলতে চাই তাহলে সেদিন ওইভাবে মেলটা করা উচিত হয়নি। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, এরপর যখন আলোচনার প্রশ্ন এবং টেকনিক্যাল নয় তথ্যের ভিত্তিতেই বলছি, আমলাদের একটা অংশ লাইভ স্ট্রিমিং এ রাজি ছিল, পুলিশের একাংশ বললো লাইভ স্ট্রিম করতে দেবো না, ডাক্তারদের ভিলেন বানাবো। এবং কাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে এবং ক্ষতিপূরণ ঘোষণা হয়ে কি চোলাই মধ্যে মগরাহাটে আমরা ক্ষতিপূরণ দেখেছি, আমরা ধর্ষিতার রেট বেঁধে দেওয়া দেখেছি, ধর্ষিতার শোক পালনের দিন দেখেছি। কিন্তু তারপরে যে জায়গাটা আসছে, এরপরেও মানুষ এবার এতদিন এদের সঙ্গে ছিল বলে এই মুভমেন্টটা ট্র্যাকশন পাচ্ছিল। এই মুভমেন্টটা ট্র্যাকশন পেতে শুরু করবে যখন এই প্রেজেন্ট প্লিজ হওয়া শুরু হয়েছে, কেউ রেট বাঁধেনি, এই ধরনের কথাগুলো হচ্ছে জগন্নাথ। 10 লক্ষ টাকা 14 আগস্ট বেহালায় কে বলেছে? না না, ডাক্তাররা যেটা বলেছিল তার মধ্যে কিন্তু কম্পেনসেশনের কথাটা ছিল, সুতরাং এটা কথা নয়। এই ধরনের ধর্ষিতা আমি আগেও বলেছি, এই জগন্নাথ বিজেপির বক্তব্য স্পেসিফিক। আপনার কাছে একটা আবেদন জানাচ্ছি, এরকম ভাবে দুটো রাজনৈতিক দলের নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি দিয়ে এই আমাদের আন্দোলনকারীদের এই আওয়াজটা যেটা আছে এটাকে প্লিজ মার করবেন না, এটাকে এটা জাস্ট কি করছে পরিচয় একটা কথা বলি, একটা কথা বলি, ভালো করছো, খুব ভালো আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই, অসম্মান করেনি। ভারতবর্ষের এক জায়গায় দেখাতে পারবে যে মুখ্যমন্ত্রী পরের পর আমি অনেকে তুমি করে বলছি, তোমরা অনেক ছোট, তোমাদের আমি সব থেকে বেশি স্পেস দিচ্ছি, তার কারণ মানুষ তোমাদের কথা শুনতে চাইছে। তোমরা এই যে দুজন যে আছো, আমার এতক্ষণ পর্যন্ত যে এখন পর্যন্ত হয়েছে, তোমরা দুজনে সব থেকে বেশি স্পেস পাচ্ছ এবং আমি আবারও তোমাদের স্পেস দেব। কিন্তু এটা পরিষ্কার করে বুঝে নেওয়া ভালো যে এই আন্দোলনের প্রতি আমাদের প্রত্যেকের সহমর্মিতা, প্রত্যেকের সাপোর্ট রয়েছে। আমরাও চাই এই মানুষ বিচার পাক, এ নিয়ে কোথাও কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও চায় এই সমস্যার সমাধান। আমার আশা করি তোমরাও চাও, একটা আন্দোলন যদি কানাগলিতে ঢুকে পড়ে, দিনের পর দিন বছরের পর বছর চলতে থাকে সে আন্দোলন, তখন তোমরা তো ডাক্তার, তোমাদের যদি কাজ ফেলে সারাদিন রাস্তায় বসে থাকতে হয়, আমি যদি সাংবাদিকতা ছেড়ে সারাদিন অন্য কোথাও বসে থাকি, আমারও যা অবস্থা হবে, তোমারও তো একই অবস্থা হবে। সুতরাং কোথাও একটা এই জায়গা বাচ্চার কাছে শুনে তো আসবো অনেকে। আমার নিজের দর্শক মনে হচ্ছে দুটো পয়েন্ট, আমাদের পার্টি অফিসের গ্যাস শেষ হয়ে গেছে, রাইট? গ্যাস উঠছে না, 25 জন থেকে 30 জন খায়। আমরা চাইলে তোমাদের ভাই, আমরা যদি রিকোয়েস্ট করতাম তোমাদের দিদি ভাই গ্যাসের গাড়ি ঢোকো, আমরা করিনি, আমরা স্টোভ কিনে নিয়ে এসেছি, স্টোভ জ্বালিয়ে ওখানে আমাদের পার্টি নৈতিক ঠিক আছে, সেই সহমর্মিতা থাকবেই। আমার নিজের কথা হচ্ছে এই দায়টা হচ্ছে সরকারের। আমি এই কারণের জন্য বলছি যে এই আলোচনা ইনিশিয়েট করা, প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা অনেক বেশি সরকারের দায় রাদার দেন যারা আন্দোলনকারী, তারা তাদের কথা উল্লেখ করেছেন। ফলে এই যে লাইভ স্ট্রিং এর প্রশ্নটা উঠছে না, এটা আসলে মেয়ারলি একটা টেকনিক্যাল প্রশ্ন না। আমি মনে করি যে কাইন্ড অফ মিসট্রাস্ট, আমি বলবো অনাস্থা এই পুলিশ প্রশাসন, হেলথ প্রশাসন তার উপর যেটা তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই স্বচ্ছতা সরকারের তরফ থেকেই কাম্য। আমি কাম্য এই কারণের জন্যই বলছি যে তা না হলে পরে আজকে ছাত্ররা যে দাবি করেছে, সেই দাবির সাথে ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ সুপ্রিম কোর্ট জাজমেন্ট। আমি আপনাকে এই কারণের জন্য বলছি, সুপ্রিম কোর্টেই হত্যার বিচার নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু যদি এই কথা বলা হয় যে এই যে থ্রেড সিন্ডিকেট যেটা চলছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে, যেখানে কি দিন হচ্ছে, সেখানে মরা কিভাবে বিক্রি হচ্ছে, সেখানে রিসোর্স নষ্ট হচ্ছে, সিন্ডিকেট রাজ চলছে। যদি আমি চাই যে আমাদের উচ্চ স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা যে লেখাপড়ার একটা পরিবেশ থাকুক, তাহলে তার একটা
পূর্ব শর্ত সরকারকে তৈরি করতে হয়, এবং সেই পূর্ব শর্ত হচ্ছে গোটা রাজ্যের মানুষ যখন চেয়েছে এই যে পুলিশের কর্তা যিনি মুখ তার স্টেপ ডাউন করা, অথবা ছাত্ররা যখন চাইছে যে স্বাস্থ্যের দায়িত্বে যিনি ছিলেন হি হ্যাজ মিজারেবলি ফেল্ড, সে ব্যর্থ হয়েছে, এবং এমন হুইসেল ব্লোয়ারও প্রচুর ওয়ার্নিং দিয়েছে, এরপরে দাঁড়িয়েও স্বাস্থ্য সচিব, পুলিশ এরা দাঁড়িয়ে কোনো কাজ করতে পারেনি। ফলে আলোচনা যদি শুরু করতে হয় প্রতীকী ঢঙে হলেও এই দুজন লোকের ওখান থেকে সরা উচিত, তবে আলোচনা শুরু হবে। আমি বলা আলোচনা তো হতেই পারতো, লাইভ স্ট্রিমিং এর কি প্রশ্ন? সরকারকে আগে আলোচনার জন্য তো বসেছিলেন। আমি বলছি যাদবপুর কলরব আন্দোলনে বিশ্ব অভিজিৎ চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী সরিয়েছিলেন, আমি বলছি হোয়াই নট ইন দিস। আমি একদম আলোচনায় আসছি, এই আলোচনাতেই আসছি। এত আগে থেকে নানা রকম হাইপোথেটিক্যাল কিছু চিন্তা করবার তো প্রশ্ন নেই পার্থবাবু, সুতরাং এটা প্রস্তুতি তো করা আন্দোলনের দিশা এবং হচ্ছে যে জনগণের সমর্থন এবং রাষ্ট্রপতির মেল, তাহলে এই তিনটে জায়গাকে যদি আমি দেখি যে আমাদের এই আন্দোলনে প্রায় 34 দিন অতিবাহিত, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, যারা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যেভাবে আমাদের পাশে থেকেছে এবং আকুণ্ঠ সমর্থন জানিয়েছে, এটাকে কুর্নিশ জানাতেই হয়। এখনও অবধি জনগণ যেভাবে জল দিয়ে, বিস্কুট দিয়ে, কিছু খাবার নিয়ে এসে দিনের পর দিন যেভাবে সমর্থন জানিয়েছে, এই জায়গাটাকে, জনসমর্থনকে যদি আমি কুর্নিশ না জানাই তাহলে মনে হয় তাদেরকে ছোট করা হয়। তাহলে ডাক্তারদের আন্দোলন যেমন ছিল সেই জায়গা থেকে একটা সমাজের আন্দোলনে পরিণত হয়েছে। রাষ্ট্রপতির মেল প্রসঙ্গে যে বিতর্কের জায়গা আছে সেটা আমি খুব পরিষ্কারভাবে রাখতে চাই যে এই মেল 9 তারিখের যে সুপ্রিম কোর্টের হিয়ারিং হয় তারপর আমরা ঠিক করি যে সমস্ত ইনস্টিটিউশনগুলোকে আমাদের কথা আমরা জানাবো, যে আমরা যেটা ভাবছি সেটা আমরা রাখবো। সেই জায়গা থেকে 10 তারিখে একটা ড্রাফট হয়, 11 তারিখ আমরা যখন অভিযানে স্বাস্থ্য ভবনের জায়গায় আসি সেই জায়গা থেকে আমাদের দিক থেকে, আমরা ছোটো তো, সেই জায়গা থেকে ডিলে হয় এবং 12 তারিখ সকালে এটা জয়। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা এবং লাইভ স্ট্রিমিংয়ের জন্য যে আলোচনা হলো না, তার প্রত্যুত্তরে যে আমরা রাষ্ট্রপতির ইন্টারভেনশন চেয়েছি এরকমটা নয়, মেলটা আগেই করা এবং এই পরিকল্পনা অনেক আগে। আন্দোলনের দিশা সম্পর্কে আগে করে না, মেলটা পরে করে না ম্যাডাম, একদমই আপনি যদি চান তাহলে টাইম অ্যাড্রেস 12 তারিখে করা, 12 তারিখ 10:58 সকালবেলা, ম্যাডাম দুদিন বসে গেছে, 12 তারিখ 10:58 সকালবেলা মেল। আমি মেলের চাইলে কপি আপনাকে দিতে পারি, সেই মেলের কপি আছে এবং হচ্ছে যে তাতে টাইমটা উল্লেখ আছে ম্যাডাম। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আন্দোলনের দিশা সম্পর্কে আপনি যেটা বললেন যে সিবিআই তদন্ত প্রক্রিয়া যেমন চলছে সেই জায়গা থেকে আমরা যেমন দ্রুততার আশা রাখছি এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা যে বিচারের দায়ভার রেখেছি আমরা মনে করি যেমন তিনি এই আস্থা ভরসার জায়গা রাখবেন। পাশাপাশি আন্দোলনের দিশা সম্পর্কে রাজ্য সরকারের দিক থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দিক থেকে যদি সুনির্দিষ্ট হস্তক্ষেপ হয় আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা সঠিক পথে সমাধান। আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে আপনাদের দুজনের মধ্যে, যে পারেন উত্তর দিতে পারেন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের 3 মেম্বার্স বেঞ্চ চন্দ্রচূড়ে তারা আপনাদের একটা ডেডলাইন দিয়ে দিয়েছিল যে 5টার মধ্যে আপনাদের কাজে ফিরতে হবে, এবং সেই ডেডলাইন আপনারা মানেননি। মঙ্গলবার অর্থাৎ 17 তারিখ সুপ্রিম কোর্টে ফের শুনানি। সুপ্রিম কোর্ট যদি কড়া অবস্থান নেয় আপনারা কি ভাবছেন? আমরা যেটা মনে করি যে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন আমরা সেটাকে সম্মান করি, নিঃসন্দেহে সম্মান করি, কিন্তু আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে। আমাদের যে কেন এই আন্দোলন, আমরা কেন যে কর্মবিরতিতে আছি, এটা যে একটা শখের কর্মবিরতি নয়, ন্যায় বিচারের দাবিতে কর্মবিরতি। সেই বিচারের দাবি বিচারের কক্ষে যদি সঠিকভাবে প্রতিধ্বনিত হয় তাহলে আমার মনে হয় যে এই যে জটিলতার জায়গা আছে সেই জায়গা কাটবে। তাহলে আমরা আমাদের পক্ষ থেকে লয়ারের সাথে কথা বলছি এবং আমরা আমাদের যে বক্তব্য কেন আমরা আছি সেই বেদনার জায়গা, দুঃখের জায়গা আমরা রাখবো। মহামান্য সুপ্রিম কোর্ট কী করবেন সেটা তার ব্যাপার। তাহলে সেই জায়গা থেকে তিনি যে আদেশ দেবেন বা যে বার্তা দেবেন সেই বার্তা আমাদের কাছে একটা আদেশের মতোই। তাহলে সেই বার্তা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের যে ফ্রন্ট তৈরি হয়েছে সেই ফ্রন্টের থেকে আলোচনা করে আমরা আমাদের সম্মিলিত চিন্তা রাখবো। দ্বিতীয়ত আমি মনে করি যে কেন এত জটিলতার সমাধানের সূত্র যদি খুঁজতেই হয় তাহলে সেই জায়গা থেকে তো এই জায়গা পরিষ্কার যে আমরা মনে করি যে সুষ্ঠু স্বাভাবিক পরিসরে আলোচনার মধ্য দিয়ে এই সমাধান সূত্র আসতে পারে। একদম এই জায়গা থেকে চন্দ্রিমা দিকে চিনতে চাইবে। চন্দ্রিমাদি, কোর্ট কাছারি তো পরের ব্যাপার, আমরা জানি বাঘে ছুলে 18 ঘা, কোর্টে ছুলে মানে 32 ঘা, উকিলে ছুলে এটা রয়েছে। তো সুপ্রিম কোর্টের শুনানি মঙ্গলবার, তার আগে রাজ্য সরকার কি আবারও চিকিৎসকদের আলোচনায় বসার আরো একবার আহ্বান জানাতে পারে? গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার করে যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে তিনি বলেছেন যে তিনি বসেছিলেন, তিনি চেয়েছিলেন, তা সদর্থক
ইচ্ছা ছিল যে এগুলো যে কোনো সমস্যার সমাধান হোক। এবং কেন? কারণ সেখানে বসে 5টা বেশি কথা হতে পারতো, 5টা পয়েন্ট আবার না থাকতে পারতো, এই নানান বিষয়টা নিয়ে আলোচনা হয়ে সমাধান হতে পারতো, কিন্তু সেটা হয়নি। এবং তিনি বলেছেন আগামী দিন যদি তারা চায় তারা আসতে পারে, প্রশাসনিক কোনো কিছু তাদের বার্তা থাকে যে তারা আসবে, আলোচনা করবে, তারা বলতে পারে সেটা তখন সরকার নিশ্চিতভাবে বিবেচনা করবে, সেটা কালকেও বলেছেন। কিন্তু আমি একজন লিগ্যাল ফ্র্যাটার্নিটির লোক, সুতরাং আমি লিগ্যাল ফ্র্যাটার্নিটি, আমি মেডিকেল ফ্র্যাটার্নিটির লোক নই, এটা সবাই জানে আমি লিগ্যাল ফ্র্যাটার্নিটির লোক। এই যে 5টার মধ্যে মঙ্গলবার কর্মবিরতি থেকে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ, অর্থাৎ প্রিসাইড করছিলেন জাস্টিস চন্দ্রচূড়, 3 জনের বেঞ্চ ছিল, সেখান থেকে যে 5টার মধ্যে কাজে যোগদান করার কথা বলেছে, এটা কিন্তু না করাটা হয়তো আদালত অবমাননার মতন একটা ব্যাপার হয়ে যায়। আসলে এরা ছোট, এই যে আবারও বলছি যে ব্যাপারগুলো সবকিছু বোঝার মতন এটা থাকতে পারে না, পেছনে ওরা বুঝতে পারতে পারে না। আমরা তো মা, তো আমরা জানি যে ছোটরা কিরকম ব্যাপারটা হয় তাদের। এবার পেছন থেকে যদি কেউ অন্যরকম ওদের চালিত করে, তাহলে যেটা হচ্ছে সেটা হয়েছে, এই প্রশ্নই আসতো না। তো এই প্রশ্ন আসতো না, না এতগুলো আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই যে আপনি একদম হতে পারে আপনি লিগ্যাল এর দিক থেকে এসেছেন, এবং আমি অতটা সত্যি আমি ওই ফ্যাটালিটি আমি ওই ফ্যাটালিটি নই। আমি বলে নি ম্যাডাম, আমি এইটুকু সময় পেয়েছি একটু বলে নি ম্যাডাম, একটু বলে নি, আমি ওই ফ্যাটালিটি নই। কিন্তু ওই সুপ্রিম কোর্টের যে একটা অবজারভেশন ছিল যে তোমরা কাজে 5টার মধ্যে জয়েন করো, না হলে স্টেট গভর্নমেন্ট তোমাদের এগেনস্টে যা অ্যাকশন নিতে চায় নিতে পারবে। মানে অ্যাকশন না নেওয়াটা কন্টেম্প্ট হয়ে গেছে। অ্যাকশন মানে আমি এইটা বলতে চাইছি, প্লাস তার মধ্যে আরো একটা পয়েন্ট ছিল যে রাজ্য সরকার বেশ কিছু কাজ হাসপাতালে করতে হবে, তারপরে হাসপাতাল এটা সেফ হবে, তারপরে আমরা কাজে জয়েন করব। আমি হলফ করে বলতে পারি সেদিন 5টা কেন এখনো অবধিগুলো হয়নি। তো কিসের ভিত্তিতে কন্টেম্প্ট অফ কোর্টের কথা? কিসের ভিত্তিতে কন্টেম্প্ট অফ কোর্টের কথা? না না, আমি আরো কয়েকটা জিনিস বলা আছে। ভাবতে পারো কোর্ট ভাববে, আমি বললাম আমি এই দেশের স্বাধীন নাগরিক, আমি এই দেশের স্বাধীন নাগরিক, এই দেশের সুপ্রিম কোর্টের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, এবং আমি একদম বিশ্বাস করি যে কোর্ট এটাকে কন্টেম্প্ট অফ কোর্ট ভাববে না। আমি করে নিয়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছি, আমার বিশ্বাস। আমাদের পেছনে থেকে কিছু লোকজন যা বলছে, পেছনে থেকে কিছু লোক দেখা যাচ্ছে অডিও ক্লিপ, পেছনে থেকে লোকজন যা বলছে, পেছনে থেকে লোকজন যা বলছে, আমি একদম স্ট্রেট কাট একটা কথা বলে দিচ্ছি, এই গোটা আন্দোলনে আজ পর্যন্ত কোনো পার্টির কোনো ঝান্ডা ওড়েনি, একমাত্র একটাই পতাকা উঠেছে, সেটা হচ্ছে জাতীয় পতাকা। এইখানে আমি একদম দেখুন, কোন অডিও ক্লিপ যেটা সারফেস হয়ে যায় তার সত্যতা যাচাই, সেটা কে বলেছে, কি অভিসন্ধিতে বলেছে, এত বড় একটা আন্দোলন যখন চলছে, সেই তার সত্যতা যাচাইয়ের দায়ভার আমরা নিতে পারি না। ওইটার দায়ভার এক কাজ করা যাক, মানে এই তদন্তের দায়ভারটা তো পুলিশ মানে ছড়িয়ে ছিটিয়ে যা করেছে অ্যাটলিস্ট এই অডিও ক্লিপটার দায়ভার নিয়ে অ্যাটলিস্ট জানাক, পুলিশ নিয়েছে দায়ভার। পেছনে থাকার ব্যাপারটা আমি বলে দিই, এটা বারবার ওনার বক্তব্যতে উঠে এসছে, আর কালকে ম্যাডাম চিফ মিনিস্টারের বক্তব্যতে উঠে এসছে যে পেছন থেকে কেউ রাজনীতি করে যাচ্ছে, কেউ ফোন বারবার 2-3 জন এরকম আছে যাদের ফোন আসছিল। আরে আমি একটা খুব সোজা সাপটা কথা বলছি, আমি ডাক্তার, আমি না ডেলি নবান্নে যাওয়া আসা করি না, মানে কেউই আমরা কেউই ওই লেভেলের উচ্চ পদস্থ কেউ নই। নবান্ন কেন, মানে আমরা ডেলি হাসপাতালে যাওয়া আসা করি। আমরা যখন গেছি, আমাদের স্যার ম্যাডামরা, মা বাবারা ফোন করছেন, যে বলছেন ঠিক আছিস তো, ভালো থাকিস, বা তারা জানাচ্ছে, তারাও চাই মিটে যাক, এইটা দেখা যে কোনো রাজনৈতিক নেতা আমাদের ফোন করে শিখিয়ে দিচ্ছে যে এইটা করবে না, ওইটা করবে, ওটা করবে না, সেটা করবে। মানে আমি অনেকের একটা স্পেসিফিক প্রশ্ন করছি, অনেকের স্পেসিফিক প্রশ্ন করছি। সবাই সমস্যার সমাধান চাইছে, সবাই, আমি চাইছি, মন্ত্রী চাইছেন, বিরোধী দল চাইছে, ডাক্তাররা চাইছেন, সবাই চাইছেন। যে অনেকে বলছেন
এই নবান্নের বৈঠকে যোগদান করা এবং না করা নিয়ে চিকিৎসক মহলে দুরকমের মত তৈরি হয়েছে, অর্থাৎ আপনাদের মধ্যেই দুরকমের মত তৈরি হয়েছে, এটা কি ঠিক? না, একদমই ঠিক নয়। আমরা আমাদের জুনিয়র চিকিৎসকদের মধ্যে থেকে যে ফ্রন্ট তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই ফ্রন্টের আলোচনার মাধ্যমেই আমরা গিয়েছিলাম। এইটা নয় যে মুষ্টিমে ওই 30 জন যারা গিয়েছিলাম তারা একটা আলোচনা করে গিয়েছিল, এরকমটা নয়। তাহলে ফ্রন্টের একটা সিদ্ধান্তই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে আমরা আলোচনায় যেতে চাই, এবং এখনও আমি বলছি একজন ফ্রন্টের সদস্য হিসেবে যে আলোচনায় আমরা এখনও যেতে চাই। খোলা মনে যে আলোচনার কথা মন্ত্রী আছেন, মন্ত্রী এখানে আছেন, যদি আপনারা আলোচনায় যেতে চান, কিন্তু আপনারা কি লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনায় যেতে চান? যেটা এখানে বুঝে দেখার একটা বিষয় আছে যে কেন লাইভ স্ট্রিমিং আমরা চাইছি। আমরা জেদাজেদির জায়গা থেকে লাইভ স্ট্রিমিং চাইছি এরকম ব্যাপারটা নয়। তাহলে আমাদের 34 দিনের যে আন্দোলন, ন্যায় বিচারকে সামনে রেখে এই ন্যায় বিচারের সাধারণ জনগণ যেভাবে সম্পৃক্ত হয়েছেন, এই আন্দোলনে পাশে থেকেছেন, তাহলে এই জায়গা থেকে এবং মানে দাবি দেওয়ার বিষয় আমরা তো ডিমান্ডও জানিয়ে রেখেছি। ওই যে মেল আমরা করেছিলাম সেই মেলে আমরা কি নিয়ে আলোচনা করতে চাই সেটাও জানিয়ে রেখেছি। চিফ সেক্রেটারির পক্ষ থেকে, স্যারের পক্ষ থেকে যে মেল এসে সেই মেলেও তিনি হসপিটাল অচলাবস্থা কাটানোর কথা বলেছেন। তাহলে এই তো আলোচনার বিষয়। আমি ধরে নিলাম আমরা টেলিভিশনের লোক, আমরা টেলিভিশন দীর্ঘদিন ধরে কাজ করছি, আমার অন্তত 32 বছর হয়ে গেল, জগন্নাথ জানে। ধরুন এই 4টে ক্যামেরা রয়েছে বা 5টা ক্যামেরা রয়েছে, যদি ক্যামেরায় রেকর্ডিং হলো লাইভ স্ট্রিমিং না হয়ে, এবং সেই কপি আপনাদের একটা দেয়া হলো বা সরকার একটা রাখলো, দুটো কপি তৈরি হলে দুজনকে দেয়া হলো, তাতেও কি আপনার আলোচনায় রাজি? এই জায়গা যদি আসে, যদি এই বার্তা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আসে, আমাদের যে ফ্রন্ট আছে ফ্রন্টের মধ্যে আমরা আলোচনা করব, আলোচনা করে আমরা জানাবো আমাদের দিক থেকে, আমাদের দিক থেকে। না না, ছিল কালকের দিকে শুরুতেই 3টে ক্যামেরা ওখানে ছিল, এটা তো দেখা যাচ্ছে, এই যে দেখানো যাচ্ছে ওদের পাশে জায়গায় ভুল হচ্ছে, ওদের জানতো না, ছোট জায়গায় ভুল হচ্ছে। যেটা চিফ সেক্রেটারি স্যার শুরুতেই এসে যেটা আমাদেরকে বলেছিলেন এবং জানিয়েছিলেন যে আমরা এই পয়েন্টটা নন নেগোসিয়েবল। এটা তো আমার মনে হয় ওখানে নবান্নের বাইরে তিনটে ক্যামেরা রাখা আছে। আমি বলে দিচ্ছি, আমি পরিষ্কার বলে দিচ্ছি যে সেক্রেটারি স্যারের সাথে যা কথা হয়েছিল আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি তো ছিলাম সেখানে, এবং ওনাদের যে রেকর্ডিং আছে সেই রেকর্ডিং এর মধ্যে যদি খোঁজা যায় জায়গা পাওয়া যাবে। যেটা ক্যামেরাগুলো দেখুন, আমি একবার দেখে নিই। হ্যাঁ দেখে এই ক্যামেরা একটা ক্যামেরা, দুটো ক্যামেরা, কালকে যা পেয়েছি আমরা তার থেকে দেখাচ্ছি, দুটো ক্যামেরা আর একটা, 3টে ছিল, 3টে ক্যামেরা। সব মিটিংই সেক্রেটারি স্যারের সাথে যে আলোচনা হয়েছিল তাতে বললেন যে এই 3টে ক্যামেরা আপনি যেমন দেখালেন, এই 3টে ক্যামেরা থাকবে, মিনিটস অফ দ্য মিটিং নেওয়া হবে, সেটা ওয়েল ড্রাফট হবে। আমরা বলেছিলাম যে স্যার আমরা লাইভ স্ট্রিমিং চাইছি, আপনি এই কথাটা ভেবে দেখুন। সরাসরি উনি যেটা বললেন যে এই দাবি নন নেগোসিয়েবল, আমরা এরকম কিছু চাইছি না, এইটুকু কথা হয়েছিল। তাহলে সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন যে আমাদেরকে একটা কপি দেওয়া হবে, আমাদের কাছে একটা, আমি বলছি না যদি দেওয়া হয়, যদি আপনি যে প্রশ্ন রাখছেন আমার কাছে, আপনি যে প্রশ্ন রাখছেন আমার কাছে সেই প্রশ্নের উত্তরই বলছি। তাহলে এই জায়গা যদি থাকতো তাহলে আমরা নিশ্চয়ই ওখানে যারা ছিলাম আলোচনা করে জানাবো। চন্দ্রিমাদি ওরা কি বলছে, যে বক্তব্য রেকর্ড করবার যখন ওখানে সমস্ত কিছু সরঞ্জাম ছিল, তখন রেকর্ড কেন করে লোকে? তাহলে রেকর্ডটা করে খালি নিজের কাছে রাখবে বলে তো বলে না যে আমার কাছে রেকর্ড আছে। সাবজুডিস ম্যাটার, সুপ্রিম কোর্ট চাইলে সেটাও দেবে, এরা চাইলে নিশ্চিতভাবে সেটা পাবে কিনা সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই বলে দিয়েছে। সুতরাং এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। যারা অফিসার তারা গিয়ে বলেছেন লাইভ স্ট্রিমিং হ্যাঁ নট নেগোশিয়েবল, এটা তো বলাই হচ্ছে, আমি তো তাতে অস্বীকার করছি না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন লাইভ স্ট্রিমিং বাদ দিয়ে রেকর্ড হচ্ছে, সবাই বলেছে। অসুবিধা ছিল, লাইভ স্ট্রিমিং হয়নি, তার কারণ এটা সাবজুডিস ম্যাটার। আলোচনাটা যদি আমাদের এগোনো যেত, আলোচনাটা যদি হতো, আমার একটা জিনিস মনে হয়, ম্যাটারে তো অভয়ার বডি চালানটা আমার আলেস ডায়েরিতে দেওয়াও তো ছিল, আমার একটা জিনিস মনে হয়, কিছু না দেওয়া হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে অনেকের বা পরিচয় অবশ্যই আছে, ব্যাপারটাই সাবজেক্ট, আমাদের যে দাবিটুকু আছে অনেকের যদি ঠিক আছে, অনেকের হসপিটালের অচলাবস্থা কথা, অনেকের যে আপনারা
যে জায়গা দেখালেন জায়গা, সেই জায়গা থেকে কোথায় কোনটা সাবজুডিস? আচ্ছা, আমি তো কারো ফাঁসির বিচার করতে ওখানে যাচ্ছি না, ঠিক আছে। আমাদের যে দাবি আছে জনমত থেকে উঠে আসা দাবি, সেইটুকু আমরা জানি। অনেকের পরিচয় বেসিসে বলছেন, ওটাই তো বেসিস। দেখুন কোনটা বেসিস ম্যাডাম? এই যে যেটা নিয়ে অনারেবল সুপ্রিম কোর্ট, তার থেকেই তো সব আসছে। আমি তাহলে কেন বলছেন সাবজুডিস নয়? একদম নয় ম্যাডাম। ভাই, তোমাদের মতো ডাক্তারই জানি না, কিন্তু একটু একটু আইনের জায়গা থেকে আমরা বলছি, আইনের জায়গা থেকে আমরা বলছি, আমরাও আইনি মতামত দিয়েছি, সেই জায়গা থেকে আমরাও জানি যে আমরাও জানি এটা যে এই জায়গা থেকে সারা জায়গা থেকে লাস্ট বেঞ্চ পরিচয় অনেকে না ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, পরিচয় অনেকে। আমি একটা স্পেসিফিক ইয়ে করি, চন্দ্রমতি আপনি আছেন, দেখুন যা হওয়ার হয়ে গেছে, 34 দিন তো কেটে গেছে, একটা অচল অবস্থা তৈরি হয়েছে। পোস্টমর্টেম না করে যে আমরা এই যে কি হয়েছে, কি হয়নি, কি হলো না, বাদ দিন, অতীতটা ভুলে যান। এই অতীতটা ভুলে পরিচয় বা অনেকের যে প্রশ্নটা আমি রেখেছিলাম একটু আগে, যে লাইভ স্ট্রিমিং ছাড়া যদি সরকার বলছে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, আপনারা বলছেন যে আমি জানতাম না যে রেকর্ডিং ইয়ে করা হবে, আমাদেরকে কপি দেওয়া হবে। হ্যাঁ, যদি লাইভ স্ট্রিমিং বাদ রেখে যদি আমি একটা এই ওপেন প্ল্যাটফর্ম রয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখছেন, লাইভ স্ট্রিমিং হচ্ছে, যদি এরকম প্রপোজাল আসে যে লাইভ স্ট্রিমিং হচ্ছে না, অথচ আপনারা এইরকম রেকর্ডিং এর কপি পেলেন বা পেলেন, চন্দ্রিমাদিরা যদি রাজি থাকেন, আপনারা যদি দেখেন কোথাও একটা সমাধানের জায়গা তো বার করতে হয় আপনাদেরও। আমি কি বলছি যে এই সমাধানের জায়গাটাকে আমরা এই স্টুডিওতে বসেই বের করে নেবো, মানে আমি একদম ফ্যাকচুয়ালি বলছি, বসতে হবে, আমি একটা কথা বলছি, বসার জায়গায় তো তৈরি হচ্ছে না। আমরা এখানে একটা মানে আমাদের যে একটা পরিচয়, এতগুলো মানুষ আছে যারা তাকিয়ে আছে, আমি বলছি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, আমি বলিনি, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট জিনিস, মানে এগুলো কিছু না, মানে কতজনের রিপ্রেজেন্টেটিভ কি, এগুলো কিছু না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি জানেন? অভয়ার মা বাবা আমাদের ঘাড়ে ওই দায়িত্বটা তুলে দিয়ে গেছেন যে তোমরা লড়বে, তোমরা আমার মেয়ের বিচারটা নিয়ে আসবে। আমি বলিনি তোমরা আমার মেয়ের বিচারটা নিয়ে আসবে। তো তাদের কি মানে তাদের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? তারা কি করে জানবে যে ওই মিটিংটা কি হলো? ঠিক, তারা কি করে জানবে? আর আমি একদম হলপ করে এটা বলতে পারি, একদম আমি এখানে বসে বলতে পারি যে ওই রেকর্ডিং এবং ওই রেকর্ডিং আমাদের হাতে আসা তার মাঝখানে ওর যে ট্যাম্পারিং হবে কি হবে না সেটা নিয়ে আমাদের মধ্যে ট্রাস্ট ইস্যুস আছে। যেখানে 34 দিন আমাদেরকে কাজ ছেড়ে রাস্তায় বসতে হয়েছে, সেখানে ট্রাস্ট ইস্যুস আসা খুব স্বাভাবিক। 4 দিন ধরে রাস্তায় বসে আছি আমরা, 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছি আমরা। আজকে কি ঝড়টা হয়েছিল সকলের চোখে পড়েছে, তার কয়েকদিন আগে কি রোদটা হয়েছিল সকলের চোখে পড়েছে, সব ধরনের অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন আমরা ফেস করে নিয়েছি। তো 34 দিনের মধ্যে এই ট্রাস্ট ইস্যু আসাটা কি খুব অস্বাভাবিক কিছু? ট্রাস্ট ইস্যু রয়েছে। বিশ্বদা খুবই প্রাসঙ্গিক একটি কথা ভাই বললেন, যে এই পুরো পর্বে যেটা সবচেয়ে বড় জিনিস হিসেবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সরকারের প্রতি মানুষের আস্থা। সরকার মানে শুধু পুলিশ, স্বাস্থ্য দপ্তর, পুলিশ ইত্যাদি নয়, মানে ভাগাভাগি করে না, এটা সামগ্রিক সরকারের উপরে শুধু ডাক্তার কমিউনিটি, মেডিকেল, প্যারামেডিক্যাল স্টাফ বা ইত্যাদি না, সামগ্রিকভাবে একটা অনাস্থা তৈরি হয়েছে। দেখছেন আপনার সুখেন্দু শেখর রায়, জহর সরকার, এদের মতো লোকরাও যেভাবে তাদের মত প্রকাশ করছে, ইভেন তথাকথিতভাবে তৃণমূলের সেনাপতি, তারও যে কিছু টুইট আমরা দেখেছি। অনাস্থা, এবং অনাস্থার একমাত্র উত্তর স্বচ্ছতা। যদি স্বচ্ছতাই হয়, রাজি হোক না সরকার, কি আছে? মিসট্রাস্টের কোনো জায়গা নেই। রাজ্যের প্রতি মানুষের আস্থা আছে বলে আজও সরকারি হাসপাতালে, এই যে বিক্রমের মা বললেন, বিক্রমকে নিয়ে গেছেন ওয়ালস হাসপাতালে, তারপরে নিয়ে এসছেন আরজি করে, মানুষের আস্থা আছে বলে, তার জন্য সরকারের উপর আস্থা আছে বলে যে কটা মেডিকেল কলেজ ছিল, 9টা মেডিকেল কলেজ, তার থেকে আজকে 35টা মেডিকেল কলেজ হয়েছে, তাতে ট্রাস্ট বেড়েছে বলেই তো এই রাজ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসাবে 3 বার এই চেয়ারে রয়েছে। জোর করে
মিসট্রাস্ট তৈরি করলে কোনো মিসট্রাস্ট হবে না। আমি একটা কথা বলতে পারি, সম্পূর্ণ ট্রাস্ট আছে, সিম্পলি আমি একটা কথা বলতে চাই, সম্পূর্ণ ট্রাস্ট আছে, এসব বলে লাভ নেই। সম্পূর্ণ আরো একটা আমি জাস্ট একটা ইন্টারভিউ করব, তারপর পরিচয় করব। ওদের না থাকতে পারে, ওদের স্বাস্থ্যমন্ত্রী মিথ্যা বলছেন যে এটাই আস্থা যে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে আরজি করে চলে আসাটা মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর কোথাও এটাই একটা চরম অনাস্থা যে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল একটা ডিস্ট্রিক্ট হাসপাতাল, সে তার রক্তক্ষরণ বা সামাজিক জগন্নাথ যদি ডাক্তার হয়ে থাকে আমি জানি না, কারণ ওয়ালস হাসপাতালে এই রেফারেল সিস্টেম না, রেফারেল সিস্টেম কখন থাকে না, তোমার জায়গায় থাকে না, তোমার হাসপাতাল, তোমার সরকারের হাসপাতালে আমাকে শেষ করতে হবে, আমাকে শেষ করতে হবে। যে এই সিস্টেমটা মানে এই যে এতগুলো হাসপাতাল সুপার স্পেশালিটি বলে চালিয়ে দেওয়া হয়েছে একদম জায়গায় জায়গায়, পাড়ার মোড়ে মোড়ে সুপার স্পেশালিটি হাসপাতাল। একটা স্টুডেন্টের কাছ থেকে শোনা উচিত, যেখানে যেখানে আমি একটা কথা বলতে পারি, স্টুডেন্টের কাছ থেকে একটা কথা বলতে পারি, একটা কথা বলতে পারি, জায়গাগুলো না থাকলে পিজিটি ছাত্রদের থেকে আমরা স্বাস্থ্য আমি একটা কথা বলতে পারি, যে কথাটা অস্বচ্ছতা কি, আমি একটা কথা বলতে পারি, শেষ করতে হবে, শেষ করতে হবে। উনি বললেন যে শুনবেন না, কিন্তু আমাকে তো সবাইকে জানাতে হবে। আমি একটা কথা, সুপার স্পেশালিটি হাসপাতাল বলে এতগুলো হাসপাতাল খুলে দেওয়া হয়েছে, আমি সত্যি কি সুপার স্পেশালিটি আছে? আমি একটা কথা বলতে পারি যে পরিস্থিতি যেদিকে গেছে, এক সরকার তার স্ট্যান্ড নিয়ে রয়েছেন, আপনারা আপনাদের স্ট্যান্ড নিয়ে রয়েছেন। কোথাও যদি আপনারা বা সরকার কোথাও যদি এক টেবিলে না বসেন বা আলোচনার টেবিলে না বসেন, এই সমস্যার সমাধান হবে না, এবং যার ফল ভুগবেন সাধারণ মানুষ, ফল ভুগবেন সবাই। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে আমি চাই এই সমস্যার সমাধান হোক। একটা ছোট্ট গল্প বলে আজকে প্রোগ্রাম শেষ করছি। 1928 থেকে 1937 টানা 9 বছর, আপনারা হয়তো কেউ জানেন না, হয়তো দর্শকরাও জানেন না, টানা 9 বছর জামশেদপুরে টাটা স্টিল প্ল্যান্টের ইউনিয়ন লিডার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কৌশলী চাপ আর যুক্তির মিশেলে দাবি আদায়কে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন নেতাজি। অনেকে বলেন নেতাজির চাপেই প্রথমবারের জন্য ভারতীয় জেনারেল ম্যানেজার পেয়েছিল টাটা স্টিল। চাপে বিশ্বাসী হলেও কর্মবিরতিতে বিশ্বাসী ছিলেন না নেতাজি। তার মধ্যস্থতাতেই কর্মবিরতি উঠেছিল টিস্কো থেকে। টাটা স্টিলের ইতিহাসে সেটাই সম্ভবত শেষ কর্মবিরতি। অর্থাৎ দাবির কণ্ঠস্বর জোরালো হতেই পারে, কিন্তু সেই দাবি আদায়ের পদ্ধতি কি হবে সেটাও বোধহয় আমাদের প্রত্যেকের ভেবে দেখা দরকার। আমরা চাই এই সমস্যার সমাধান হোক, এটাই আমাদের একমাত্র কামনা। বিচার হোক, ন্যায্য দাবি উঠুক, কিন্তু সমস্যার একটা সমাধান। আমার মনে হয় ডাক্তারবাবুরা চাইছেন, জুনিয়র ডাক্তাররাও চাইছেন, বিরোধী দলও চাইছে, সরকারও চাইছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আমি আশা করব আগামী দিনে যেন আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।